নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য দুটি খুব ছোট্ট ছোট্ট সরস রচনা। লিখেছেন শ্রীমতী কেকা বসুদেব। প্রথম গল্পটির নাম কোষ্ঠ সাফ। আজ গল্প বাঙালির এক সাধের ব্যারাম নিয়ে, নাম যার কোষ্ঠকাঠিন্য। ওই যারে বাঙালি ভালোবেসে কয় কনস্টিপেশন। এ নিয়ে লেখা ঠিক হবে কি না একটু দ্বিধা ছিল। তারপর ভাবলুম, যে সাবজেক্ট নিয়ে গোপাল ভাঁড় মশাই অনবদ্য রসিকতা করেন, সুজিত সরকার মশাই সুপারহিট সিনেমা বানান, আর তাতে তুখোড় অভিনয় করেন অমিতাভ বচ্চন মশাই, তাকে তাচ্ছিল্য করে এমন সাধ্য কার? বাঙালি অবশ্য পুরুষানুক্রমে বেজায় তোয়াজ করে। যেমন ধরুন আমার দাদু বছরের মধ্যে বারচারে কোষ্ঠকাঠিন্য নামক এই ভিআইপি তাঁর পাচনতন্ত্রে ভিজিট করতেন। দাদু অতিথি সেবা করতেন কতিলা, ইসবগুল, কবঝড় ইত্যাদি দিয়ে। তবে দাদু তেমন পাত্তা দিতেন না বলে অতিথি বোধ করি জলদি বিদেয় হতেন। এবার আসুন দাদুর ছেলে মানে আমার বাবার গল্পে। কনস্টিপেশন নিয়ে ভদ্রলোকের ভয়ানক দুর্বলতা ছিল। আদর করে ডাকতেন কনস্টিপেশন। যে মানুষ তার মা আর হ্যাগার মানে গিন্নির অনুমতি বিনা কিচ্ছুটি করতেন না, মাসখানেক অন্তর অন্তর দেখা যেত সেই বাবাই লুকিয়ে চুরিয়ে বইয়ের আলমারির সামনে চুপি চুপি কী সব করছেন। তাঁর দুই গার্জেন অমনি বলে উঠতেন বাত্তিক চ্যাটসে, অর্থাৎ কিনা কনস্টিপেশন। তাকের বইগুলো সরালে দেখা যেত সেখানে সার দিয়ে লুকোনো আছে কোষ্ঠকাঠিন্যে নানাবিধ টোটকা। তবে গিন্নির ভয়ে অ্যালোপ্যাথি, জোলাপ ইত্যাদি নিয়ে এক্সপেরিমেন্ট করার সাহস পেতেন না। 2-3 দিন ডাক্তারি চালানোর পর আপিস বন্ধ করে বাবা শয্যা নিতেন। তাঁর নাকি পেট ভুটভাট, মাথা ঝিমঝিম, চোখে অন্ধকার। পেটে ডিপ্রেশনের দেখা নেই সেটা মনে উঠে এসেছে। বন্ধুস্থানীয় গুরুদেবের কাছে চিঁচি স্বরে জানতে চাইতেন যোগ বলে এই মহারোগ মুক্তির কোনো উপায় আছে কি না। আত্মীয় পরিজন বাবাকে মরাল সাপোর্ট দেওয়ার জন্য শুধু কনস্টিপেশন নিয়েই নানা রোমহর্ষক গল্প বলে যেত দিনের পর দিন। একটা নমুনা দেবার লোভ সামলাতে পারছি না। একদা ফরাসি দেশের ইউথ হোস্টেলে গিয়ে এক বাঙালি ফ্রেঞ্চ রুমমেটের কাছে জানতে চেয়েছেন ল্যাট্রিনটা কোথায়। রুমমেট উত্তর দেয়, কে জানে, আমি সবে 7 দিন এসেছি। এছাড়া টোটকা চলতো অবিরল। পাশের বাড়ির বৌদি এসে দেওরকে মন্ত্রপুত বেলপানা খাইয়ে যেতেন। ছোট ঠাম্মা নিয়ে আসতো তাঁর বাপের বাড়ির গাছের অব্যর্থ কলা, পেটে পড়লেই নাকি নিমেষে কোষ্ঠ সাফ। ঠাকুমা দিতেন এলাচ দুধ। বাবা সব হজম করে বম হয়ে বসে থাকতেন। চুল এলোমেলো, চোখের কোণে কালি। শেষে একদিন ঠাকুমার দরিদ্রের বাঁধ ভাঙত। তিনি শেষ অস্ত্র প্রয়োগ করতেন, অর্থাৎ পুত্রবধূকে ডেকে বলতেন অ্যাম্বুলেন্স ডাইক্কা অরে হাসপাতালে রাইক্ষা এসো। ভয়ানক ভীতু মানুষ। ওই এক দাগ ওষুধ পড়া মাত্রই বাবার নাকি এক সিটিংয়েই কোষ্ঠ সাফ। তবে সে ওষুধও মাঝে মাঝে ফেল মারত। তখন বাড়ির ডাক্তার চক্রবর্তী কাকু এসে মুচকি হেসে ঘর বন্ধ করে ডুস দিতেন, মানে গ্লিসারিন সাপোজিটরি, যাকে আদর করে বলা হতো গ্লিসা। তারপর যা কাণ্ড হতো ভাবলে এখনও ঘাড়ের রোম খাড়া হয়ে যায়। বাবা বেশিরভাগ সময় ওই যাকে আধুনিক ভাষায় বলে ওয়াশরুম তাতেই কাটাতেন। হাতের জল শুকোতো না। সেকালের নিয়ম অনুযায়ী ওই রুমটি ছিল আবার শোবার ঘর থেকে খানিক দূরে। ওদিকে বাবার বেজায় তাড়া। ছোটকা পরামর্শ দিত, দাদা তরে পায়খানায় একটা বিছানা কইরা দি বরং। শ্বশুর বাড়িতে এসে দেখলাম শাশুড়ি কোষ্ঠকাঠিন্যর বিরুদ্ধে সংগ্রামকে অন্য লেভেলে নিয়ে গেছেন। সকালে বাড়ি শুদ্ধ সবাই এসবগুলো শরবত না খেলে সেদিন খাওয়া বন্ধ। এদিকে কোষ্ঠ সাফ রাখার জন্য নানা শাক পাতা সবজি তো আছেই।
কিন্তু তাও কনস্টিপেশন তাঁর সিস্টেমে ভিজিট করতে ঢোকেন আর তাকে আমন্ত্রণ করেন শাশুড়ি স্বয়ং। এমনি 90 বছরেও তাঁর হজম শক্তি সাংঘাতিক রকমের ভালো, আর সেটাই কাল হয়েছে। ভদ্রমহিলা বিশ্বাস করেন তিনি লোহা খেয়েও হজম করতে পারেন। ছেলেমেয়েরা বয়সের দোহাই দিলে উত্তপ্ত হয়ে ওঠেন, আমারে তগমতো আতুপুতু পাইছস নাকি? পুত্রসম ডাক্তার বলেন, মাসিমা, রাতে ওই চিনি ছাড়া দুধ খই আপনার জন্য পারফেক্ট। তিনি চুপচাপ শোনেন, তারপর এক পাত্র ম্যাগি আর একটা বোম্বাই সাইজ গজা নিয়ে ডিনারে বসেন। বাড়ির এক প্রান্তে নিজে স্বাধীনভাবে অবস্থান করেন, ছেলেপুলের নাক গলানো মোটে পছন্দ করেন না। কাগজে বিজ্ঞাপন দেখে সেবিকা মানাদিকে দিয়ে যা খুশি খাবার দাবার আনান। বিটকেল কিছু হলে মাঝে মধ্যে টের পাই, যেমন একদা মানাদি এসে বলে, ও বৌদি, মাসিমা রোস্ট আনতে বলেছে, দোকানদার বলল অমন খাবারের নাম জন্মে শোনেনি কো। মানাদি তার মালকিনের ভোকাবুলারি এতদিনে জল ভাত, তাই কাগজে লিখে দিই ওটস। এক্সপেরিমেন্টাল খাবার দাবার খেলে এই বয়সে কোষ্ঠকাঠিন্য অনিবার্য। চিকিৎসা নিজেই করেন হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কবিরাজি পদ্ধতিতে। ছেলেপুলে তো ছাড়ুন, ডাক্তারের বুদ্ধি পরামর্শের পর্যন্ত ধার ধারেন না। নাক টিপলে দুধ বাইরায় জাগো, তাগো আবার সাজেশন। সেবিকাদের চুপি চুপি দোকানে পাঠিয়ে অস্ত্র শস্ত্র জোগাড় করেন। তারা যদি মিনমিন করে করে বলার চেষ্টা করে, ওষুধ কেনার আগে একবার দাদাদের বললে হতো না, জানলে আস্ত রাখবে না, অমনি বেঘো ধমক, আই তগো মাইনে ডাকে, মুখে মুখে কথা কইলেই বাদ দিয়া দিমু। মানে ফিউডালিজমের চূড়ান্ত। বড় ছেলে আড়ালে বলেন, স্রেফ টাকার গরম, 1.5খানা পেনশন নিয়ে যথেচ্ছাচার। তার মা শুনলে বিদ্রুপের হাসি হেসে বলেন, স্রেফ হিংসা। কিন্তু মাঝে মাঝে কেস গুরুচরণ হয়ে দাঁড়ায়। এই তো কদিন আগে শাশুড়ি ফোনে তলব করেন, শিগগিরই আসো, মাথা খারাপের জোগাড়। কি হয়েছে না, পাড়ার নতুন রেস্তোরাঁ থেকে ফিশ ফ্রাই আনিয়েছেন, দাম নাকি মানাদি বলে 150 টাকা। সেটা কত? খুব সোজা, 150-র ওপর 5, অর্থাৎ কিনা 155 টাকা। তুমি ওই ফিশ ফ্রাই খাচ্ছ? মাছগুলো কিন্তু মোগল আমলে ধরেছে, ফ্রাইয়ের চেহারা দেখে শিউরে উঠি। ঘর থেকে বাইরাও। শাশুড়ি খাটে বসে সুইচ টেপার ডান্ডা উঁচন। শুনলাম কাসুন্দি দিয়ে সেই ফ্রাইয়ের তরিজুত করে সদ্গতি হয়েছে। তারপর দিনেও খবর পেলাম দুবেলা এইসব গুল, কফঝড় ইত্যাদি চালু হয়েছে। রাতের দিদি খবর দিল ভোরবেলা কপালভাতি প্রাণায়াম শুরু হয়েছে। 3 দিনের দিন স্থানীয় ওষুধের দোকান থেকে শাশুড়ির ছেলের কাছে ফোন এলো, কাকিমা ডুরালাক্স কিনতে পাঠিয়েছে, দেব? খবরদার। খানিক পরে মানাদি খালি হাতে ফিরল। পরক্ষণে শুনি একতলা কাঁপিয়ে শাশুড়ি ওষুধের দোকানের মালিককে হুমকি দিচ্ছেন, এত সাহস তোর আসে কোথা থেকে? আমি কি ওষুধ কিনবো তা তুই আমার ছেলের থেকে পারমিশন নিবি? বলি আমি আর প্যাটে হয়েছি না ও আমার প্যাটে? তর পালেন বটে, কিন্তু ছোট ছেলের ভয়েই বোধ করি ওই ওষুধ আনতে আর সাহস পেলেন না। তারপর দিন ভোরবেলা মানাদি দুটো ফাঁকা গ্লিসারিন সাপোজিটরির প্যাকেট এনে দেখায়। এটা কি? আমি পাল্টা প্রশ্ন করি, কোথায় পেলে? পানওয়ালাকে দিয়ে আনিয়েছে, দুটো একসঙ্গে পেছনে গুঁজেছে বৌদি গো। জীবনে প্রথম গ্লিসাপের প্রয়োগ দেখে মানাদি বেচারির হাত পা ঠান্ডা হওয়ার জোগাড়। তীর বেগে ছুটে যাই, তুমি এটা কি করেছো? বেশ করেছি, চুপচাপ থাকো, ছেলেদের কানে যেন না যায়। বেঘো গলায় জবাব আসে। তবে এবারের এক্সপেরিমেন্ট ব্যাকফায়ার করেছে। ভদ্রমহিলা গত 4 দিন যাবৎ অষ্টপ্রহর ডায়াপার পরে বসে আছেন। 3 ছেলে মেয়ে সেবিকা ডাক্তারের বাছা বাছা টিপ্পুনিগুলো শুনেও না শোনার ভান করছেন। কিন্তু স্বভাব না যায় মোলে। ডাক্তার ভাসুর 4 রকমের মোশন বন্ধের ওষুধ দেওয়া সত্ত্বেও তার মধ্যে থেকে বেছে বুঝে নিজের পছন্দ মতো খান দুয়েক খাচ্ছেন। ভাসু রেগে মেগে জানতে চান, মাসিমা এই দুটোই বা খাচ্ছেন কেন? নাম দুটো ভালো লেগেছে তাই। খুশি? ঘর থেকে বাইরা সব। একটা 90 বছরের বৃদ্ধার উপর মানসিক নির্যাতন করতে লজ্জা করে না? সুযোগ পেয়ে দলের সঙ্গে আমিও একটু মেজাজ দেখানোর লোভ সামলাতে পারিনি।
এমনি তো একটা ডাইজিন খেতে হলে ও চুমকি বলে হাঁক পারো, দুটো গ্লিসাপ ভেতরে ঢোকানোর সময় চুমকির কথা মনে পড়লো না? খোকলা দাঁতে একগাল হেসে বলেন, আমি তো তোমার বাচ্চা, একটু নয় দুষ্টুমি করে ফেলেছি। কি চালাক চিন্তা করুন। এবার আসি এক লেটেস্ট অভিজ্ঞতায়। গতকাল ভোরবেলা কৌশানীর গান্ধী আশ্রমের প্রাঙ্গণে চুপটি করে বসে ত্রিশূল, নন্দাদেবী, পঞ্চচুল্লির মাথায় শিশু সূর্যের রাঙা আলোর নাচন দেখছি, নাম না জানা পাখির বৈতালিক, চারিদিকে নরম শান্তি। অভিভূত কর্তা বলে উঠলেন, স্বর্গ স্বর্গ। পাশে দাঁড়িয়ে বিভোর হয়ে সেই দৃশ্য দেখছিলেন এক প্রবীণ মানুষ। তিনি কর্তার দিকে চেয়ে করুণ মুখে বললেন, সবই ভালো, কিন্তু এখানে আতপ চালে বড্ড কনস্টিপেশন হয়। একটি পুতুলের গল্প। আপনাদের কাছে একবার আমার প্রথম দিদিমণির গল্প করেছিলাম। 40 মানুষটি চিরকুমারী থেকে যেতেন যদি না আমাদের ভয়ানক নাকগলানে পরিবার জোর জবরদস্তি তাঁর সঙ্গে আমার আমেরিকা প্রবাসী গোবিন্দ জ্যাঠার বিয়ে দিত। 50 ছুঁই গোবিন্দ জ্যাঠা অমন চমৎকার মানানসই পাত্রী পেয়ে এত খুশি হয়েছিলেন যে আমাকে দারুণ দারুণ সব খেলনা যৌতুক দিয়েছিলেন। সে কথা আপনাদের জানা। আজ গল্প সেই যৌতুকে পাওয়া এক বারবি পুতুলকে নিয়ে। শৈশবের প্রাক বিশ্বায়নের কালে যে পুতুল আমাদের দেশে পাওয়া তো যেতই না, আমাদের সবজান্তা গার্জেনরা ছাড়া সারা কলোনি অঞ্চলে সে পুতুলের নামও কেউ শুনেছিল কিনা সন্দেহ। চমৎকার সব গাবলু গুবলু পুতুল ছেলে মেয়ে নিয়ে আমি তখন এক ঘর ভর্তি সংসারের পাটরানি। তারা কেউ শুইয়ে দিলে চোখ বুজে ফেলে, কেউ কিল মারলে কান্নাকাটি করে, কেউ বা নেহাত রথের মেলায় কেনা মাটির পুতুল। তবে সবাই বেশ সুশীল। তাদের নাওয়াই, খাওয়াই, পড়াই, নীতিকথা শেখাই, সাবালক হলে মেয়েদের পাত্রস্থ করি আর ছেলেদের বিয়ে দিয়ে বউ ঘরে আনি। সে উৎসবে বড়রাও হৈ হৈ করে সামিল হয়। এহেন সোনার সংসারে এক মূর্তিমান বিদ্রোহের মতো হাজির হলো বারবি। খ্যাংরা কাঠির মতো হাত পা, সাজুনি, বেজায় মঠ, বড়লোকও বটে। সঙ্গে আনা নানা কেতার জামা কাপড় আর সাজগোজের জিনিসপত্র দেখে তেমনই মালুম হলো মা লক্ষ্মী নাকে নাকি ইংরেজি ছাড়া কথা বলেন না। আমার ভালো মানুষ পুতুলগুলো হালে পানি পায় না। মোট কথা, এই টিপিক্যাল WASP ডল মানে হোয়াইট অ্যাংলো-স্যাক্সন প্রোটেস্ট্যান্ট ডল মোটে পছন্দ হলো না। অথচ বড়দের তাদের নিয়ে আদিক্ষেতার শেষ নেই। বাবা ব্যস্ত বারবির ইতিহাস বোঝাতে, তো মামা ব্যস্ত সমাজতত্ত্ব বোঝাতে। বারবি হেন, বারবি তেন, কান ঝালাপালা হবার জোগাড়। ঠাকুমাকে বলি, তাও যদি একটু মোটা সোটা হতো। তিনি বলেন, আহা, অত দূর থেকে তোর মেয়ে এলো বাক্সের মধ্যে বন্দি হয়ে, খাবারও জোটেনি বাছার, তাই অমন শুকনো লাগছে। পরিষ্কার মায়া কাড়ার চেষ্টা। ঝাঁঝিয়ে উঠি, সাজগোজের জিনিস আনতে পেরেছে আর খাবার আনতে পারেনি, ফেলে দেব, চাই না আমার ওই কাঠির মতো মেয়ে। ঠাকুমার পাল্টা, তুই নিজেও তো কাঠির মতো, তোর মা তরে ফেলে দিছে। এরপর আর কথা চলে না। পিসি নাক গলায়, এতই যখন অপছন্দ দিয়া দে, শোকেসে সাজায় রাখি। সেটাও আমার মনোপুত নয়, দম বন্ধ হয়ে শেষে মরুক আর কি। দুধের বরাদ্দ বাড়িয়ে দিলুম। সত্যি ফেলে তো দেওয়া যায় না, কিন্তু নিজের মতো গড়ে পিটে নেব তারও কি উপায় আছে? মানতেই হবে চুলগুলো বড় সুন্দর, তাতে একটু তেল লাগাতে গেলে বা কপালে টিপ আঁকতে গেলে পিসি তেড়ে আসে। খবরদার যদি বারবির সাড়ে সর্বনাশ করিস, তোর একদিন কে আমার একদিন। কলেজ পড়ুয়া বিশির বন্ধুরা আগে এলেই আমার ইনি বিনি বলু গোলু পুতুলদের খোঁজ খবর করতো, আর এখন তারা কেউই নয়, বারবি সব। মেজাজ কাহা তক ঠিক রাখা যায় আপনারাই বলুন? বিপদের উপর বিপদ, মহা তেঁদোর মেয়ে, সুশিক্ষা কানে তোলে না, কথা শোনে না। দেখা দেখি আমার বাদবাকি ভালো মানুষ সন্তানগুলো বিগড়ে যাচ্ছিল। দূরে রাখার জন্য স্কুল খেলার সময় ওকে প্রথমেই ক্লাসের বাইরে নীল ডাউন করাতুম। ঘরকন্যা খেলার সময় সোজা বোর্ডিংয়ে পাঠাতুম। পরিত্যক্ত জোড়া উনুনের মধ্যে
একা একা শোয়াতুম। একবার ভাবলুম বিয়ে দিয়ে বিদায় করি, কিন্তু প্রাণের বন্ধু বুড়ি ওই মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিতে মোটেই রাজি নয়। হাতের কাছে থাকা সুপাত্র মানে দাদুর বন্ধুরা যারা আমায় বিয়ে করার জন্য হেদিয়ে মরে, তাদের সাথেও কথা চালাই। তারাও গড় রাজি, বলে ও বউ সামলানো কি বুড়ো মানুষের কম্ম। এই দিশেহারা অবস্থার মধ্যে একদা তিনি অঙ্কে শূন্য পেয়ে বাড়ি এলেন। শাসন করতে গেলে আবার মুখে মুখে চোপা, এবার সহ্যের সীমা ছাড়ায়। পাশেই এক পুরনো বাড়িকে জাপটে ধরে বেড়ে উঠেছিল এক বিরাট বট গাছ। সে গাছে থাকতো অন্ধ বুড়ি, পাড়ার সব বেয়ারা ছেলেপুলের জম। বিকেলে খেলতে যাওয়ার সময় ভয়ে ভয়ে পারবিকে সেখানে বসিয়ে রেখে এক ছোটে পালিয়ে আসি, ধরুক অন্ধ বুড়ি। ফুরফুরে মনে খেলা শেষ করে ঘরে ফিরি, ঠাকুমার কাছে পড়তে বসি। বাইরে অন্ধকার হয়ে এলো, মনের মধ্যে খালি ভাসে এক অবাধ্য মেয়ের মুখ। এতক্ষণে নিশ্চয়ই অন্ধ বুড়ির পেটে। ফুঁপিয়ে কেঁদে উঠি। ঠাকুমা জড়িয়ে ধরেন, ধন কান্দ কেন? কাণ্ড শুনে মাকে লুকিয়ে ছোটকা টর্চ নিয়ে খুঁজতে যায়। উৎকণ্ঠায় বারান্দায় ঠায় দাঁড়িয়ে থাকি। খানিক বাদে মেয়ে ঘরে ফিরে আসে। খিদে আতঙ্কে বেচারির মুখ শুকিয়ে গেছে। সেদিন ওকে আর কাজ ছাড়া করি না, সাথে নিয়ে ঘুমোই। এরপরই মেয়ে শুধরে গেল, লেখাপড়া শিখে ডাক্তার হলো। তারপর আমি বড় হয়ে গেলাম। মা পুতুলের সংসার যত্ন করে তুলে রাখলেন, যেমন ঠাকুমা রেখেছিলেন পিসির সংসার। নোটে গাছটি কিন্তু মরল না। বছরখানেক হলো আবার পুতুলের সংসারটি নেমেছে। ভাইয়ের ছানা দিব্যি বারবিকে কোলে ফেলে খাওয়াতে ঘুম পাড়াতে শিখে গেছে। আমার পুতুলের সংসারে নতুন পাটরানির আগমন হলো। কেমন লাগলো? কেকা বসুদেবের লেখা ছোট্ট ছোট্ট দুটি রম্য রচনা, এক নিমেষে মনটা ফুরফুরে হয়ে যাওয়ার মতো, তাই না? আপনাদের মতামত জানাবেন, অপেক্ষায় থাকি সবসময়। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। এরকম নানান লেখক লেখিকার গল্প শুনতে, আবৃত্তি শুনতে, আবৃত্তি সংক্রান্ত আলোচনা, শ্রুতিনাটক এসব যদি আপনাদের ভালো লাগে, এগুলো শুনবার জন্য এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, তাহলে কিছু আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।